থেকে ডরে প্যান ভিজায় ফেলার দিন শেষ, বুঝছাও? পিনাকি কাউরে এইটা এটা ফাউল করবেন, 14টা গালি খাবেন। হাসিনা আমলে কি করছেন, ওই সবাই মিলে ওইটা আমল নামা তো টানি দেই নাই। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায়, পছন্দ আপনার। একটা খুচরা আলাপ করতে হবে। আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার ছিল, সেটা তো করতে দিল না। যারা সেই সময় সরকার বানাইলো আমাদের কথা কিন্তু শুনলো না। তবে আমি তাহলে হাল ছাড়ি নাই, আমি চেষ্টা চালাই গেছি, সরকারের ভেতরে বিপ্লবী উপাদান ঢুকানোর কাজ করে গেছি। নরমে গরমে কাজ যে হয় নাই তাক না, হয়েছে কলে সরকার তার প্রাইভেট পার্টনার হিসেবে আমাদের কথাকে গুরুত্ব দেয়, মাঝে মাঝে, সবসময় না, এনগেজ হয়। সরকার অনেক ডিফিকাল্ট টাইম সাফল্যের সাথে নেভিগেট করতে পারছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন সরকারের মধ্যে আগে থেকেই থাকা ফ্যাসিবাদের অবশেষ আর চান্সে সরকারের মধ্যে ঝান্ডায় পড়া বিপ্লবের মধু খাওয়া জন্য টাইম নষ্ট করতে হয়। এর বাইরে তো নানাভাবে হাসিনার লেসপেন্সার গুলো আছেই আমাদের পিছে লাইগা। আজকে কিছু খুচরা বাড়ি মেরে নিয়ে আশেপাশে অনেকদিন এদের আশেপাশে জারমো বন্ধ থাকবে। তো শুনেন, আগে ক্লিপটা শুনেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ব্লগ, ফেসবুক, দেশের বাইরে সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করছে এবং সেনাবাহিনী 32 নম্বরের ঘটনায় সেনাবাহিনী যে সরে আসছে সেটা নিয়ে সে কটূক্তি করেছে। সেই বিষয়ে সেনাবাহিনী অবস্থানটা কি বা শুনেছেন? প্রশ্ন করেছে যে সেনাবাহিনী নিয়ে আমি নাকি কটূক্তি করেছি, এই হারামজাদাটা খুঁজে বের করে দিবেন আমারে। প্রশ্ন করেছে যে সাংবাদিকটা, ওরে আমি সারদা একাডেমি ঘোড়া দিয়ে মারাইছি, আমার নাম পাল্টাই দিবেন। হাসিনার লেসপেন্সার ইন্ডিয়ার দালাল এখন আর্মির গেছে বাচ্চা। তো উত্তর যিনি দিতেছেন র্যাঙ্ক দেখে বুঝলাম কর্নেল। তো কর্নেল সাহেব, এই প্রশ্নটা আপনি নিলেন কেন? আমি কি আর্মির ব্যাপারে কটূক্তি করেছি? কবে করেছি? সে প্রশ্নটা তো ঠিক মতো করতে পারে নাই, নাকি মাতোয়ারা হয়ে গেছে জন্য? কতটুকু বস্তুনিষ্ঠ এটার বিচার হাসিনার পোশাক উত্তা সাংবাদিকদের দিতেছেন? তার বিচার আমি কি কটূক্তি করেছি নাকি? আর্মি কি ফাউল করেছে সেটা বলছি। আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে? আর্মি দিছে। পত্রিকাতে এসেছে, আমার কথা না। আওয়ামী দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে? আর্মি দিছে। জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি ছুড়িছে? আর্মি ছুড়িছে। মারা যায় নাই মানুষ আর্মি গুলিতে? জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার্ড ভেহিকেল, জাতিসংঘের লোগো নিয়ে মাঠে নামাইছিল কে আন্দোলন দমানোর জন্য? আর্মি নামাইছিল। জাতিসংঘের দাবরানি খেয়ে তখন সরি কইছিলেন, মনে নাই? কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে? আর্মি জানাইছে। তারপর ওইখানে পুলিশ যা পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে। কারা 5ই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলিছে? আর্মি চিফ বলিছে, ওয়াকার বলিছে। Firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. When we talk about the relationship we should talk about when there is an elected government. As of now, the relationship is with the military is well and perfect. আয়নাঘর বানাইছে কারা? ডিজিএফআই বানাইছে। ডিজিএফআই তো আর্মির নাকি? কারা বিক্ষোভ দমনে সাফল্য দাবি করে হাসিনা সাফাই গেছে? আর্মি গাইছে। আরো অনেকেই গাইছে, কিন্তু আর্মিও গাইছে। কারা ছাত্র জনতার উপরে গুলি ছোড়ার প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে চাকুরিতে বহাল রাখছে? কে রাখছে? আর্মি রাখছে, ওয়াকার রাখছে। কার নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে? আর্মির নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে। ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল? আর্মি ছিল। সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি ছুটতে অস্বীকার না করলে এই আর্মি হাসিনারে রক্ষা করত। তখন আপা আপা করতেন সবাই মিলে, জানি তো। পারতেন কিনা রক্ষা করে সামলাইতে পারতেন কিনা সেটা পরের আলাপ। তা আপনার তো এই প্রশ্নে উড়াই দেওয়া উচিত ছিল। শুনেন, ওয়াকার সাহেবরা যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না। যা যা বললাম উপরে, আগে যা যা কইছি সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে। কোনো মাপ নাই। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো, মাপ পাইতো। সেটা করেন নাই উনি। এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব। ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের আপনি দিবেন, নয়তো আমার দাবরানি খাবেন আপনি। আর্মি দেখে ডরে প্যান ভিজায় ফেলার দিন শেষ, বুঝছাও? পিনাকি কাউরে এটা ফাউল করবেন, 14টা গালি খাবেন। হাসিনা আমলে কি করছেন, ওই সবাই মিলে ওইটা আমল নামা তো টানি দেই নাই। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায়, পছন্দ আপনার। কেউ বাঁচাইতে পারবে না। এবার আসেন
প্রফেসর ইউনূসের আমেরিকার প্রেস সেক্রেটারি বানিয়েছে দিল্লি স্টারের সাবেক মা গোলাম মুর্তজাকে নিয়ে কথা বলি। আচ্ছা দাঁড়ান, মুর্তজাতে যাওয়ার আগে আর একটা জিনিস দেখে নি, মুর্তজারে ধরার আগে শুনেন। গ্রামে গিয়েছিলাম, আমাকে একজন ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। হ্যাঁ, আরে শফিকের কি দুষ্ক, মনে বড় দুষ্ক আমার মনে রে শফিক। ঠিক আছে, আমি খুব খুশি এসেছি। প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষার জন্য তো দিয়ানা হয়ে গেছিল, তুমি স্ট্যাটাস মারিছো, কোন দরকার ছিল এর মধ্যে ঢুকার? শেষে আমাদের লোকদের পিটাইছে, আমি কলে এটা পার্সোনালি নিছি শফিক, আজকে মাপ দিছি, এখন কিছু কই না, কিছুদিন মাপ রাখিছি, প্রোটেক্ট করব তোমাক যখন ধরে তখনও প্রোটেক্ট করি, কিন্তু যখন প্রোটেক্ট করার মরাল বা নৈতিক দায় অনুভব করব না, সেদিন এটার হিসাব আমি বরাবর করব তোমার সাথে। আর প্রথম আলো ডেইলি স্টার ওই দিনের পিটানির আমি বদলা নেব যদি বাইসা থাকি, এটা আমি আগেই কয়ে রাখলাম। সেদিন যারা গেছিল ওইখানে, যাদের লাঠিপটা করা হয়েছে, তাদের ডাইকানা প্রকাশ্যে যদি মাপ চায় তাইলে মাপ করে দিতে পারি, কিন্তু আমি রেকর্ড রাখলাম যে আমি মাপ করতে রাজি ছিলাম, শুনে নাই, মাইর খাইছি, বিনা কারণে পাল্টা মাইর দিয়া প্রতিশোধ নিব, শপথ নিলাম। এবার আসেন গোলাম মুর্তজা। আমি একটা স্ট্যাটাস দিছিলাম পয়লা বৈশাখ নিয়ে, যে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল, তাই না? পয়লা বৈশাখ নিয়ে তো আমাদের একটা লড়াই ছিল, আমরা তো পয়লা বৈশাখের সময় আমরা সব সময় হাসিনা আমলে লড়াই করছি। তো চারুকলা তো আওয়ামী দুর্গ ছিল, ছায়ানটের তো সব কয়টা আওয়ামী বাকশালী অ্যাক্টিভিস্ট, সাপোর্টার না অ্যাক্টিভিস্ট। রমনার পটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড, যা আওয়ামী বয়ানকে ক্যারি করে। হ্যাঁ, আপনি শোভাযাত্রার থিম দইরা সেই সময় বাংলাদেশে পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন। আমি এক্সাম্পল দিই, বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে কখন, সেটা আপনি এই মঙ্গল শোভাযাত্রার ব্যানার দেখায় থিম দেখে ধরতে পারবেন। 2012 সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ। তখন চলতেছে পুরা দমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি, বুঝছাও? রাজাকার মুক্ত বাংলাদেশ কে করিছে? এটা হাইলি পলিটিক্যাল, এটা সংস্কৃতি না। 2014 সালে ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগারদের মনে ভয় শঙ্কা, তাই না? টিকবে তো সরকার? তারা থিম নিল কি? উদ্ধত করো, জাগ্রত করো, নির্ভয় করো হে। সবচেয়ে ইন্টারেস্টিং 2021 সালের থিম। তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা, স্যাংশন আসতে পারে, এটা র্যাবও জানে। র্যাব আর গুম খুন করতে চাইতেছে না, তখন তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। আর হারামজাদা গোলাম মুর্তজা চারুকলা তার ঐতিহ্য অনুসারে থিম নেবে, শোভাযাত্রা করবে, গান সিলেক্ট করবে। আর একটা জিনিস দেখায়, দেখেন তো চিনতে পারেন কিনা? জি, এটা খালেদা জিয়া, আর হাতে পেট্রোল বোমা। মঙ্গল শোভাযাত্রার ছাতার নিচে পলিটিক্যাল প্রজেক্ট। গোলাম মুর্তজা বলে উস্কানি, বলে তারা যা ইচ্ছা গাইবে, হারামজাদা আওয়ামী ন্যারেটিভ নিয়ে আসবে, চারুকলার ছায়ানট, আমরা সেটা হইতে দেব। আর গোলাম মুর্তজা তুই নিরাপত্তা দিতে পারবি? আমরা বলছি কথা বলে নিতে হবে, অন্যায় হয়ে গেছে খুব। আমি পোস্টানোর পরে সে আবার উইটা পোস্টাইছে, দেখেছে উঠে আবার কমেন্ট বক্সে সমত জানাইতেছে আওয়ামী লীগাররা এসে। এডিটর সাহেব দেখেন তো হুমায়ুন কবিরের কমেন্টটা দেখেন না, দেশ নাকি 5 থেকে 7% জঙ্গি চালাইতেছে। তাহলে তো এই হারামজাদা গোলাম মুর্তজা জঙ্গি রে। এই হুমায়ুন কবিরের ফ্রেন্ড লিস্ট দেখেন, সব আওয়ামী লীগার, মার্কা মারা আওয়ামী লীগার। জয়দেব নন্দী আছে যুবলীগের, দেখেছেন? আর গোলাম মুর্তজা তার ফ্রেন্ড। আর এই গোলাম মুর্তজারে রিকমেন্ড করেছে নাহিদ, আর এখন আমেরিকায় বসে আমাদের পিছে লাগে, আওয়ামী লীগারদের সাথে ম্যাটাকার করে। এই সাংবাদিকতা ছিল আওয়ামী ট্রেনিং সেন্টার হিস্টোরিক্যালি। ওই দিক থেকে সব আওয়ামী লীগের জাউদাগুলো জন্ম নিয়েছে। সে মানিক মিয়া থেকে শুরু, শেখ মুনির সাংবাদিক ছিল, ওবায়দুল কাদের সাংবাদিক ছিল, এই যে সুপ্পু ও সাংবাদিক ছিল। আর 111 ঘটায় প্রথম আলো ডেইলি স্টারের সাংবাদিকদের ইগো আকাশে উঠিছে। তারা বলে উপদেশটা নাকি তারা বানায়। বাংলাদেশ এমন কি উদ্ভট দেশ হয়েছে, বিন্দু মাত্র সমাজ রাজনীতি সম্পর্কে ধারণা ছাড়া জাতির বিবেক সাইজা বসে। আর লেখাপড়ার কথা কইলাম না, রেজাল্টের কথা কইলাম না, বেলো দ্য বেল্ট খেলা হবে, সব জানে তারা, শুধু সাংবাদিকতাটা ছাড়া। পয়লা বৈশাখ তো হাসিনা থাকাকালীন আমাদের প্রতিরোধের জায়গা ছিল। পয়লা বৈশাখের শোভাযাত্রা আমরা প্রায় নাই করে দিয়েছিলাম, ওইটা আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ। আজ তো আমরা উদযাপন করতে চাই, কিন্তু আমাদের তরিকায় উদযাপন করতে হবে। বিজয়ীরা তাই করে, বিজয়ীরা বলে দেয় কিভাবে সমাজ চলবে। এটাই বিপ্লব, সংবাদপত্রের প্যানপ্যানানি কলাম না বিপ্লব। আমরা যদি সত্যি গ্যাঞ্জাম করতে চাই, গোলাম মুর্তজাকে তুই কি স্ট্যাটাস দিয়ে আমাদের থামাইতে পারবি? আমরা যদি 1.5-2 মাস অবিরাম ক্যাম্পেইন চালাই, খায়া না খায়া, গোলাম মুর্তজার দিল্লি স্টার ঠেকাতে পারবি? একটা পলিটিক্যাল প্রোগ্রামকে সহিংসতার দিকে ঠেলে দেয় কারা? এরা সেকুলাররা, এই যে দিল্লি স্টার পন্দের আলো, এরা বেকুব সেকুলাররা, এদের প্রগতিশীল কারেন্ট। আবার দেখেন ওই যে ভব, ওরা নিয়ে কি লিখেছে দেখেছেন? গোলাম মুর্তজা হারামজাদা,
তসলিমার বইয়ের জন্য প্রাণনাশের হুমকি, হেনস্থা অত্যন্ত জঘন্য কাজ, যা আজ বইমেলায় হয়েছে। সরকারের উচিত অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কিন্তু হুমকি নাজিহালের নেতিবাচক প্রভাব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূসের ও বাংলাদেশের ইমেজ ক্ষতি হবে ভয়াবহভাবে। দেশের ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো বিকল্প নাই। হারামজাদা, তুই আন্তর্জাতিক রাজনীতি বুঝিস না? উঠি যায়, হ্যাঁ? 2 দিনের বৈরাগী ভাতে ক স্বর্ণ, হ্যাঁ? শালা কাউরান বাজারের ডিম ভাজি, নিউ ইয়র্কে যায় অমলেট হচ্ছ তুই না? দেখেছেন তো ওই কি গর্তের মাল, ভব মারিল থাপ্পড়। এগুলো সব দেখান। আর আমাদের ছেলেরা নাকি হেনস্থা করিছে। আমি বলি না, বাঙ্গু ছেলেরা 14 জেনারেশনের জাউরা। এটা সাহেব অনেকদিন সিল মারি নাই, এরা দেন না, জাউরা সিল মেরে দেন, দেন আরো একখান মারেন, আরো একখান মারেন। আবার বলে এইসব করলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে। তোর গজাবে, আওয়ামী লীগ ফিরে আসবে না, গণক এসে গেছে। দেখ মুর্তজা, তোর তীর্থভূমি যেদিন ভাঙিছি, তারপরে সারা দেশে কি করেছে আমার ক্ষুদ্র ভ্রাতারা। দেখ এই যে সাহেব দেখান ওই ভিডিওটা, সাগুম সাগুম মিউজিকের তালে তালে দেন, জ্বলে পুরা মরুক মুর্তজা। বেশি সেকুলারগিরি আর পশ্চিমা বিশ্ব ওই রমনার বটমূলে সাগুম বাঁচামো আর গরু ফেলায় জবে দেবো। 27টা পাবলিক রে, এগুলো বুঝাও না, পাবলিক সাথে এদের কথায়। এরা ভাবে 2000 লাইক পেয়েছে ফেসবুকে, একটা স্ট্যাটাস মেরা মহা তালে বড় হয়ে গেছে। মাউদ ভাই দিছিল বাম্বু, তাও সোজা হয় নাই। গিরগিটি সাংবাদিকতা লিখেছিল না, কুত্তার লেজ তো সোজা হবে না। এরা মাইরে সোজা, যেটা আলাপ করে সেটেল করা যায় সেটা সে ফিজিক্যাল কনফ্লিক্টে নিয়ে যায়, এ ভবর মতো, বুঝছেন? তারপর দেখাবে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে। আরে ফিজিক্যাল কনফ্লিক্টে গেলে পারবি, তুই পারবি না তো, তুই দিকে টানিস কেন? চাইতে গেছি না, হসেছি না তো আরো চাইতেছি। আর একটা জিনিস দেখি, আরো সেটবেন, এবার আপনারা সেটবেন। হাগরে একজন বাণিজ্য উপদেষ্টা আছেন, অতি ভদ্র মানুষ, ব্রাইট স্মার্ট ছেলে, আমার খুব পছন্দের। হ্যাঁ, বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য দারুণ দারুণ কাজ করতেছে, আপনারা সাপোর্ট করবেন তারে। খুব ইফেক্টিভ সিস্টেম সে ইমপ্লিমেন্ট করতেছে, বাজার মনিটর করতেছে খুব সাইন্টিফিক ভাবে। আপনারা যারা বাজারে যাইতেছেন তারা জানেন পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল আছে। আপনার এর মধ্যে দেখছেন খেজুরের দাম কমে গেছে অনেক, জিন্দেগি দেখছেন একবার দাম বাড়লে সে দাম আবার কমে, দেখেন নাই, তাও কমিছে। তবে বাজারে সব পণ্য, কিন্তু কোন পণ্যটা নাই? তেল নাই, সয়াবিন তেল নাই। কেন নাই জানেন? এইখানে বাংলাদেশের বড় লোকদের জাউরম। সয়াবিন তেলের বাজার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কয়েকটা অলিগার গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। এইখানে নতুন কেউ ঢুকতেই পারবে না। কেন পারবে না? কি সিস্টেম করছে সেটা আরেকদিন আলাপ করব। এরাই সিন্ডিকেট করে দাম বাড়ায়। এরা রোজার আগে সয়াবিন তেলের দাম বাড়াইতে চায়। প্রফেসর ইউনূসের সরকার, বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা, রাজি হয় না দাম বাড়াইতে। এখন ঠিক করেছে তেল মার্কেটে ছাড়বে না, আটকে রাখবে। না ছাড়লে পাবলিক ক্ষিপ্ত হয়ে গালাইবে বাণিজ্য উপদেষ্টারে। এই চাপে সামের দাম বাড়ায় নিবেন। পর্যাপ্ত তেলের কিন্তু স্টক আমদানি হয়েছে, তো স্টক করেছে কিভাবে জানেন? আর মজার আলাপ। এই যে দেখেন এই খবরটা, চট্টগ্রাম সাগরে 250টির বেশি লাইটার জাহাজ পণ্য নিয়ে সাগরে ভাসছে। মানে কি? মানে হইতেছে যে সাগরে প্রায় 14,000-এর মতো লাইটার জাহাজ বিভিন্ন পণ্য, গম, ভুট্টা, চিনি, ভোজ্য তেল, ছোলা, খেজুর, ডাল, সয়াবিন, যা এই সমস্ত নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘাটে পরিবহন করে থাকে। আমদানিকারকরা মাদার ভেসেলে বড় জাহাজে আমদানি করে, কিন্তু ওই যে মাদার ভেসেল এইটা আমাদের সমুদ্রে ঢুকতে পারে না, এই গভীরতা কম, সেজন্য আটকে যায়। সেজন্য ওইটা দূর সমুদ্র এটা নোঙ্গর করে থাকে। তো ওই মাদার ভেসেল গুলা কুতুবদিয়া সহ চট্টগ্রাম শহরে বহিনগরে থাকে। ওইখান থেকে মাল খালাস করে ছোট ছোট ভেসেলে নেয়, নিয়ে তারপরে এটা ভিতরে আসে। তো এই যে সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ তেল নামাইছে লাইটার জাহাজগুলোতে, কিন্তু খালাস না কইরা গত 1 মাসের বেশি সময় ধরে সাগরের বিভিন্ন পয়েন্টে, যেমন সন্দ্বীপ, হাতিয়া, ভাসানচর, হরিনাগার, এগুলো ভাসায় রাখছে। শুধু তেল না, চিনি বোঝাইকৃত 30 থেকে 35টা লাইটার জাহাজ ভাসায় রাখছে, গম বোঝাইকৃত 24 থেকে 28টা লাইটার জাহাজ ভাসায় রাখছে, সয়াবিন বোঝাইকৃত 20 থেকে 22টা লাইটার জাহাজ ভাসায় রাখছে। এই সব মিলায় প্রায় 100 অধিক এই পণ্যবাহী লাইটার জাহাজ সাগরে ভাসমান অবস্থায় আছে। সাগরে রাখা সুবিধাজনক, কারণ প্রশাসনিকভাবে সাগরে তো কোনো অভিযান করা হয় না গুদামে স্টকের জন্য। ভোগ্য পণ্য বিভিন্ন গুদামে না রেখে সেই জন্য ভাসমান রাখছে লাইটার জাহাজ। তবে অনির্দিষ্টকালের জন্য তো সাগরে ভাসায় রাখতে পারবে না, খরচার প্রতি আছে। কিন্তু বদমাইশি দেখেন ভাইজানেরা, আপনাদের বলি, শয়তানি না করে তেল বাজারে ছাড়েন। 2 দিন টাইম দিলাম, বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আলগা মুনাফা কিন্তু আমি হান্দাই দিতে পারি। ইনকা ভদ্র উপদেষ্টা না হইয়া আমি যদি উপদেষ্টা হলাম ইনি বাণিজ্য উপদেষ্টা, তাহলে 2টা কাম করলাম। নেভি নিয়ে সাগরে রেট দিতাম, নিজে দাঁড়াই থাকা লক বইয়ে দেখতাম যে এটা 1 মাস ধরে তেল নিয়ে ঘুরতেছে, তাহলে নগদে
এটা ডুবাই দিতাম, ওইটা লাইটার ভেসেল, বুঝছাও? ইনকা করে 10-12টা ডুবাই ঢাকা শহরে আসতাম, তারপরে নিতাম, বুঝছাও? নিয়ে ওই সব কয়টার হেড অফিসে মারতাম নিজের হাতে, শিখে নিলাম নি আগে। আর ওই যে গরিব, ওই যে গাড়ির মিস্ত্রিরা একটা যন্ত্র আছে না, তেল দেয় এরকম গাড়ির পার্টসের করে দেয় না তেল, ওটার মধ্যে তো করে সোয়াবিন তেল ভরে নিতাম, আর তোক পাইরা ফেলে তোর পিসিত পিসিত করে তেল ঢুকাতাম। আর আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা তেল খুঁজেন না কয়েকদিন, তেলই খামো না, আমরা দরকার হলে তেলই খামো না, দেখি তেলের দাম কেমনে বাড়ায়। এইবার রমজানে খেজুরের দাম কমিছে, তেলের দামও কমাবো ইনশাল্লাহ, খালি তেল কয়েকদিন কেনা বন্ধ রাখেন। এটাও আমাদের বিপ্লব, এই বিপ্লবে আমরা জিতবো। এই সমস্ত অলিগারদের হাত থেকে আমাদের বাজারকে মুক্ত